হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস। আমি তোমাদের লাস্ট ভিডিওতে আইসিডিএস সুপারভাইজার অ্যারিথমেটিকের মক টেস্টের একটা কোশ্চেন সেট দিয়েছিলাম। তো মক টেস্টের সেই কোশ্চেন সেটটার আমি আজকে অ্যান্সার করে দেবো। সেখানে তোমরা দেখবে অ্যারিথমেটিকের দুটো গ্রুপ ছিল, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। তো আজকে হচ্ছে গ্রুপ এ করব আমি এখন, আর গ্রুপ বিটাও রেডি করা হয়ে গেছে। জাস্ট এই ভিডিওটা পাবলিশ হবে, তার কিছুক্ষণ পরেই ওটা পাবলিশ করে দেবো। তো এটা দেখো, টোটাল 10টা কোশ্চেন আছে গ্রুপ এ সেকশানে, এবং আগে থেকে বলে রাখছি ডেসক্রিপটিভ ওয়ে। তো আমার লেখার ধরনের সাথে তোমাদের লেখার ধরন কিন্তু আলাদা হতেই পারে। তোমরা জাস্ট দেখো যে তোমাদের অ্যান্সারটা মিলছে কিনা, আর তোমরা অনেকটা এই প্রসেসে করেছো কিনা, সেটা শুধু দেখবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। আচ্ছা, তার আগে বলে নিই যে দুটো কোশ্চেনে দেখলাম প্রিন্টিং মিস্টেক, মানে টাইপিং মিস্টেক রয়েছে। সেই টাইপিং মিস্টেকগুলো আমি বলে দিচ্ছি, তোমরা হয়তো অসুবিধায় পড়েছো। যাই হোক, দেখে নাও। প্রথম কোশ্চেনটা কি ছিল? 36 ওয়ার্কমেন আর এমপ্লয়েড টু ফিনিশ এ সার্টেন ওয়ার্ক ইন 48 days। মানে কোনো একটা কাজ 36 জন লোক 48 দিনে কমপ্লিট করতে পারে। বাট ইট ইজ ফাউন্ড দ্যাট ইন 24 days অনলি 2/5 ওয়ার্ক ইজ ডান। মানে 24 দিন হয়েছে, মানে 48 দিন, তার অর্ধেক দিন যখন হলো তখন দেখা গেল 2/5 অংশ মাত্র কভার হয়েছে। দেখো, এখান থেকে কিন্তু তোমরা দুটো আইডিয়া করতে পারো। মোট কাজটা ধরে নিতে পারো 5 অংশ, তাহলে তার থেকে মাত্র 2 অংশ হয়েছে, পড়ে থাকলো কত অংশ? 3 অংশ, মানে 3/5 অংশ। এভাবে একটা জাস্ট মাইন্ড ক্যালকুলেশন যদি করে নাও, তাহলে তোমার অঙ্কতে কিন্তু আরও এগোতে সুবিধা হবে। তো হাউ মেনি মোর মেন মাস্ট বি এমপ্লয়েড টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। তো বলেছে আরও কতজন, হাউ মেনি মোর, এই ওয়ার্ডটা খেয়াল করেছো কিনা জানি না। আরও কতজন, 36 জন তো আগে ছিল, আরও কতজন নতুন করে নিয়োগ করতে হবে যাতে পুরো কাজটা একদম যে টাইমটা বলেছিল, মানে 48 দিনে ফিনিশ হয়। তো প্রথমে কি, যেরকম বললাম, মাইন্ড ক্যালকুলেশন ধরে নিতে পারি কাজের অংশ হচ্ছে 5, সেটা আমি ধরে নিতে পারি মোট কাজের পরিমাণ। বাট নর্মালি তোমরা যেভাবে করো আমি সেভাবে করে দিচ্ছি। কেউ যদি ওইভাবে করো তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি ম্যাক্সিমাম স্টুডেন্টস যেভাবে করে আমি সেভাবেই করে দিচ্ছি, যাতে কারোর কোনো সমস্যা না হয়। ধরি মোট কাজের পরিমাণ 1 অংশ, কাজটি সম্পূর্ণ করার নির্ধারিত সময় 48 দিন ছিল। যেহেতু 24 দিনে 2/5 অংশ কাজ সম্পূর্ণ হয়েছে, সুতরাং বাকি 48, দেখো 48 - 24 মানে হচ্ছে 24 দিন বাকি আছে। 24 দিনে কি দেখো কি করেছি, 3/5 অংশ সম্পূর্ণ করতে হবে। কি ছিল, মোট ছিল 1 অংশ, ছিল 1 থেকে 2/5 অংশ বাদ দিয়েছি, 3/5 অংশ সম্পূর্ণ করতে হবে। মানে আলটিমেটলি একই আসবে। আমি যেটা আগেরটা বললাম সেটাতে হয়তো তার 2টো লাইন কম হবে, তোমাদের 2টো লাইন বেশি হবে, এছাড়া আর কিছুই না। আচ্ছা, মনে করি নির্ধারিত সময়ে কাজটি সম্পন্ন করতে x জন লোক লাগবে। এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, নির্ধারিত সময়ে কাজটি সম্পূর্ণ করতে x জন লোক লাগবে। আমি কিন্তু বলছি না যে আরও x জনকে নিয়োগ করতে হবে, আমি বলছি x জন লোক লাগবে। এবার 36 জনের সাথে কতজন যোগ করা হবে সেটা আমি পরে বের করব। আগে আমি বের করব যে টোটাল কতজন লোক লাগতে পারে, সেখান থেকে আমি 36 মাইনাস করে দেবো। তাহলে আরও এক্সট্রা কতজনকে জয়েন করেছি, এক্সট্রা কতজন, সেটা বেরিয়ে যাবে। সো দেখো, প্রথমে এই যে এই টাইপের অঙ্কগুলো, এটা হচ্ছে প্রপোর্শনাল, তাই তো? রেশিও প্রপোর্শনাল চ্যাপ্টার যেটা আছে না, এটা হচ্ছে প্রপোর্শনাল চ্যাপ্টারের অঙ্ক। যেটা ডাইরেক্ট প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল বা ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা প্রপোর্শনাল পার্টে। যদি কারোর এই অঙ্কগুলোতে প্রবলেম হয়, আমি বলবো যে রেশিও প্রপোর্শনালের যে অঙ্ক করানো আছে সেগুলো দেখে তারপর এগুলো করো। এগুলো থেকে কিন্তু একটা অঙ্ক আসার কিন্তু চান্স 100% আছে, আমি বলতে পারি। তো দেখো, লোক সংখ্যা, দিন সংখ্যা, কাজের পরিমাণ। তো প্রথমে কতজন ছিল? 36 জন, 24 জন, এখানে 2/5 অংশ। এবার এখানে দেখো আমি কি ধরে নিয়েছি, x জন লোক লাগবে, তাহলে এখানে আমি x দেব। কেউ এখানে কি করতে পারে, অনেকে কি করে এই জায়গায় কোশ্চেন চিহ্ন দেয়। বাট যেহেতু কি তোমাদের কি ডেসক্রিপটিভ পেপার, আর আমি এখানে ডেসক্রিপটিভ ওয়েতে করছি, তো আমার এখানে কিন্তু x যেহেতু লিখেছি, আমাকে এখানে x লিখতে হবে।
কোষের চিহ্নে আমি শর্টকাট যখন প্রসেসগুলো করা হয় তখন কোষের চিহ্ন দেওয়া হয়। আচ্ছা, এখানেও 24 ডেজ, এখানেও 24 ডেজ, অবশ্যই 48 ডেজ ছিল, এখানে 24 হলো, বাকি 24 ডেজ পড়ে আছে। দেন কাজের পরিমাণ। এবার দেখো, যারা হিন্দি মিডিয়াম এবার তারা এই জায়গাটা একটুখানি চেঞ্জ করবে। লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, সুতরাং লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। মানে কি, তোমরা হয়তো এই ল্যাঙ্গুয়েজটা জানো, ব্যস্ত সম্পর্ক মানে হচ্ছে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে। আবার লোক সংখ্যা যদি বাড়ে, যদি লোক বাড়ে তাহলে কাজটাও বাড়বে, কাজ করার মানে বেশি কাজও হবে, তাই কাজের পরিমাণ বাড়বে। সুতরাং এটি কি সরল সম্পর্ক বা সরল সমানুপাতি। অনেকে সমানুপাতি লেখো, সেটাও ঠিক, সরল সম্পর্ক লেখো, সেটাও ঠিক। আমি দুভাবেই লিখে দিচ্ছি, যে যেভাবে অ্যান্সার লিখেছো তার সাথে ম্যাচ করাও, দেখো ঠিক হবে। আচ্ছা, অতএব বাকি কাজ করতে মোট লোক লাগবে। আমি কিন্তু একবারও বলছি না এক্সট্রা কজন নিয়োগ করা হয়েছে, আমি বলছি মোট কতজন লোক লাগবে। এবার একটু দেখো, প্রথমটা কি সম্পর্ক ছিল? ব্যস্ত মানে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, আর এটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। যখন ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হয় তখন সেক্ষেত্রে যা জিনিস থাকে তাই হয়। মানে এটা 24/24, আমি বলছি আজ যদি এখানে 24 না থেকে যদি ধরে নাও এখানে 14 থাকতো, তাহলে এখানে 14/24ই হবে। যেরকমভাবে আছে সেভাবেই বসে যাবে ওপর নিচে, ঠিক আছে। কিন্তু এইটা দেখো, যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, সেকেন্ডটা তো ডাইরেক্টলি প্রপোর্শনাল লোক সংখ্যার সাথে দিন কাজের পরিমাণের, সেক্ষেত্রে ডাইরেক্টলি প্রপোর্শনাল হলে কি হয়ে যায়? উল্টে যায়, মানে নিচের পোর্শনটা ওপরে বসবে আর ওপরের পোর্শনটা নিচে বসবে। এবার দেখো এখানে যারা এই যখন আমি চ্যাপ্টার করিয়েছিলাম তখন এই অঙ্কগুলো খুব ভালো করে বুঝিয়েছেন, যারা করেছো তাদের কোনো সমস্যা হবে না, এটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, এবার আমরা কি করব? তো জাস্ট নর্মাল ওয়েতে 24 ক্যান্সেল করলাম, 5 ক্যান্সেল করলাম, অ্যান্ড 2 দিয়ে ক্যান্সেল করে এখানে 18, তাহলে এখানে হয়ে যাবে তোমাদের 54। তাহলে টোটাল কি 54 জন। তাহলে অতএব এক্সট্রা কজন নিয়োগ করতে হবে? তাহলে অতএব এক্সট্রা যে নিয়োগ করতে হবে, তাহলে সেটা এক্সট্রাটা আমরা বের করবো কি করে? 36 থেকে মাইনাস করে দেবো। তাহলে অতএব আরও 54 মাইনাস 36 ইকুয়াল টু 18 জন নিয়োগ করতে হবে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট অঙ্কে মুভ করি। আচ্ছা, যাদের মনে হচ্ছে এই অঙ্কগুলো তোমরা হয়ে গেছে, তোমরা পারো, তাহলে তারা হচ্ছে ভিডিওটা স্কিপ করে দেখতে পারো, আদারওয়াইজ ভিডিওর স্পিডটাকে বাড়িয়ে নাও। দেখো তোমাদের ভিডিও রাইট হ্যান্ড সাইডে 3টে ডট রয়েছে, সেখানে গিয়ে প্লেব্যাক স্পিডটা এখন মনে হয় নর্মাল আছে, সেটাকে যেভাবে করতে চাও করে নাও। আচ্ছা দেখো, এবার আমি অ্যাকচুয়ালি প্রথম গ্রুপ এ সেকশানে কিন্তু মিসলেনিয়াস টাইপের দিয়েছিলাম, কিছু মানে শর্ট ছিল, কিছু কঠিন ছিল, মিশিয়ে দিয়েছিলাম। তোমাদের খুঁজে নিতে হবে, সবগুলো হয়তো পারবে না, কিন্তু পরীক্ষা হলে তোমাকে খুঁজে নিতে হবে যে তুমি কোনটা পারতে পারো, কোনটা তোমার টাইমের মধ্যে হয়ে যাবে। তো এ বাস কভার্স এ সার্টেন ডিস্টেন্স ইন 16 আওয়ার। একটা বাস কোন একটা ডিস্টেন্স কভার করলো 16 আওয়ারে। ইট কভার, এটা মনে হয় ইটস ছিল, it covers half the distance at 40 km/h and the rest at 60 km/h. Find the length of the whole journey. মানে সে অর্ধেক দূরত্ব গেল 40 km/h, মানে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, এবং বাকি অর্ধেক গেল 60 km/h বেগে। তাহলে তার মোট যে জার্নি, সেই জার্নিটার দৈর্ঘ্য বা দূরত্ব, মোট যে জার্নি সেই ডিস্টেন্সটা কত সে বের করতে বলেছে। তো দেখো ধরি বাস, আমি যেরকম লেখা আছে নর্মাল, তো এইভাবেই করো নিশ্চয়ই তোমরা। বাসটি মোট এক্স দূরত্ব অতিক্রম করেছে এবং এখানে বলে দেওয়া আছে টোটাল যে ডিস্টেন্স সেটা যেতে তার কত সময় লেগেছে, 16 আওয়ার্স। তো 16 আওয়ার্স সময় লেগেছে। তো আমরা জানি কি অতিক্রান্ত দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। তোমরা হয়তো এই লাইনটা তোমরা ম্যাক্সিমাম টাইম কি করো, শর্টে প্রিলির জন্য অঙ্কগুলো করো, তো তোমরা হয়তো এই ফর্মুলার সাথে পরিচিত, ডি ইজিক্যাল টু ভিটি, বা যারা যদি সায়েন্স সেকশন থেকে থাকো তাহলে তারা এটা নিশ্চয়ই জানো, এস ইজিক্যাল টু ভিটি স্মরণের সূত্র। আর এটা হচ্ছে যারা ধরো প্রিলি আর্টস ব্যাকগ্রাউন্ড আমি বলছি, তারা এটা পড়েছো, মানে
বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বইতে ডি ইজিক্যাল টু ভিটি থাকে, আর মানে এটা বলতে পারো, আর এটা হচ্ছে এস ইজিক্যাল টু ভিটি। যারা সায়েন্স সেকশন থেকে আছো এটা তো নর্মাল ফিজিক্সের ফর্মুলা। তো দেখো প্রথম অর্ধেক ডিস্টেন্স রয়েছে, তার মানে এক্স যদি পুরো ডিস্টেন্স হয় অর্ধেক মানে কত হয়ে যাবে x/2। আমি এটা কিভাবে করছি, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সমান সমান কী রাখছি, সময় রাখছি। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে কত আছে এক্স, মানে প্রথমটাকে হাফ, তার মানে x/2 গেল, বাই গতিবেগ হয়ে গেল 40, দেন এটাও তাই ইকুয়াল টু 16। সিমিলারলি দেখো এটা এইভাবে চলে আসবে। এবার এখানে আমি একটু ক্যালকুলেশনে তোমাদের একটুখানি বলবো, তোমরা এখানে করতে পারো 80 করতে পারো, এখানে 120 করতে পারো, বাট আমি বলছি এখানে দেখো দুটোর মধ্যে এক্স আছে, কমন নিয়ে নিলাম, দুটোর মধ্যে 2 আছে, কমন নিয়ে নিলাম, এখানে দেখো 40 আছে, এখানে 60 রয়েছে, ঠিক আছে। আমি ধরো 20 নিচ্ছি, তাহলে এখানে কত 2 পড়ে থাকবে, 2 দুগুণে 4, 40 চলে এলো। দেন প্লাস এক্স তো কমন নিয়ে নিয়েছি, 2 কমন নিয়েছি, 60 থেকে মাল্টিপ্লাই হিসাবে 20 কমন নিয়েছি, তাহলে 1/3 দেখো। দেন এখানে 16 চলে আসবে, তাহলে এটা আমরা কি করে করব, এক্স এখানে 2 × 20, দেন এটা চলে আসবে 6, আর এখানে হচ্ছে 3 আর 2 তার মানে 5, দেন 16। তার মানে আমাদের কী আসবে দেখে নাও, এটা অলরেডি আমি অ্যান্সারটা এখানে লিখেছি। ঠিক আছে, তো এই অ্যান্সারটা করলে তোমাদের যা ভ্যালু আসবে, এই যে এই ভ্যালু আসবে এটা 768 কিলোমিটার। আমি অলরেডি আগে ক্যালকুলেটরে করে নিয়েছি, ঠিক আছে, তোমাদের দেখানোর জন্য, প্রসেসটা যাতে শর্টে করতে পারো সেই জন্য এটা। তো এটার অ্যান্সার অবভিয়াসলি আসবে 768 কিলোমিটার। তোমরা আবার ক্যালকুলেটরে চেক করে নাও। আচ্ছা দেখো কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 করে নিই, 3টা আছে পরে। তো দেখো কি আছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট প্রাইস অ্যান্ড সেল প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 240 রুপিস। ডিফারেন্স বলেছে মানে কি, পার্থক্য, মানে কস্ট প্রাইস আর সেল প্রাইস, মানে বলা যেতে পারে ইন শর্ট সিপি মাইনাস এসপি, এসপি মাইনাস সিপি, সেটা হয়ে যাবে কত 240 রুপিস। এসপি মাইনাস সিপি মানে দেওয়া আছে 240। ইফ দ্য প্রফিট ইজ 20%, মানে প্রফিট পার্সেন্টেজ সেটা দেওয়া আছে 20, মানে শতকরা লাভ কত দেওয়া আছে 20। দেন ফাইন্ড দ্য সেল প্রাইস অফ দ্য আর্টিকেল, মানে জিনিসটার যে সেল প্রাইস বা বিক্রয় মূল্য সেটা বের করতে বলেছে। ধরি শতকরা লাভ কত 20%, এবং বিক্রয় মানে কি দেওয়া আছে দেখো, শতকরা লাভ 20% এখানে দেওয়াই আছে। আচ্ছা আর কি, এবং বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়াল টু 240 দেওয়া আছে। তার মানে যারা ইংলিশ ভার্সন তারা লিখবে কি এসপি মাইনাস সিপি ইকুয়াল টু দেওয়া আছে 240, বা যদি মনে করো যেহেতু ডেসক্রিপটিভ পেপার সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস লিখতেও পারো, ঠিক আছে। তো আমরা কি জানি শতকরা লাভ মানে যারা ইংলিশ ভার্সন তারা লিখবে গেইন পার্সেন্ট ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, শর্টে লিখেছি, লিখে দিচ্ছি না, বাই ক্রয় মূল্য ইন্টু 100, ফর্মুলা এটা, ঠিক আছে। তো এবার দেখো শতকরা লাভ মানে এখানে কত আছে 20, দেখো শতকরা লাভ 20%, এই জায়গাটা কিন্তু তোমরা একটা জিনিস ভুল করো, ঠিক আছে, একবার দেখে নাও এই জায়গাটা কোথায় তোমরা করেছো, শতকরা লাভ মানে হচ্ছে 20%, বাট এটা কি পার্সেন্ট দেওয়াটা কি দরকার, একদম দরকার নেই। শতকরা যখন লিখেই দিচ্ছ তখন আমি কেন পার্সেন্টেজ লিখবো, পার্সেন্টেজ তো আমি লিখবো না। তো শতকরা লাভ মানে 20, আর হচ্ছে তোমার এটা বসে গেল, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে কত দেওয়া আছে 240, দেন কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, আচ্ছা আমি এটাকে এইভাবে লিখে রাখি, ক্রয় মূল্য ইন্টু কত দেওয়া আছে 100, ঠিক আছে। তাহলে এবার ক্রয় মূল্যটা এখানে আমি পাঠিয়ে দিচ্ছি, ইংলিশে লেখা সহজ বেশি, 240, 20টা নিচে চলে এলো ইন্টু 100, দেন এটা ক্যান্সেল করলাম, এটা ক্যান্সেল করলে এখানে 12, তার মানে কত হয়ে গেল 1200। বাট আমাদের কি কস্ট প্রাইস চেয়েছে মানে ক্রয় মূল্য চেয়েছে না, চাইনি, আমাদের চেয়েছে কি সেল প্রাইস মানে বিক্রয় মূল্য চেয়েছে। তার মানে অতএব এসপি বা বিক্রয় মূল্য কি করে বের করবে, কস্ট প্রাইসের সঙ্গে
240 আমরা অ্যাড করব। ওয়াই 240 অ্যাড করব? বিকজ বলে দিয়েছিল কস্ট প্রাইস আর সেল প্রাইসের মধ্যে ডিফারেন্স কত? 240। দেখো তাহলে এখানটা এই জায়গা থেকে আমি কি পাবো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ছিল 240, তাহলে বিক্রয় মূল্য সমান সমান কত হয়ে যাবে? ক্রয় মূল্যটা ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, সেই জন্য 1200 বা 1200 প্লাস 240 ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 1440। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট অঙ্কে মুভ করি। দেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে কি আছে? এ মার্চেন্ট হ্যাজ 2000 kg অফ রাইস, ওয়ান পার্ট অফ হুইচ হি সেলস অ্যাট, এটা মনে হয় প্রিন্ট মানে টাইপিং মিস্টেক ছিল। অ্যাকচুয়ালি তোমরা নিজেও দেখেছো যে টাইপ করার পর যখন স্পেস দাও না তখন হচ্ছে লেখাটা অন্যরকম চলে আসে। আমার ক্ষেত্রে ওই একই রকম হয়েছে, আমি খেয়াল করি না, অনেকগুলো কোশ্চেন ছিল তো। আচ্ছা, তো কোশ্চেনটা কী রয়েছে? 2000 কেজি কারোর কাছে একজন মার্চেন্টের কাছে রাইস রয়েছে, টোটাল 2000 কেজি রয়েছে এবং সে ওয়ান পার্ট, তার একটা অংশ 36% প্রফিটে সেল করলো আর একটা অংশ 16% প্রফিটে সেল করলো এবং ওভারঅল সে 28% প্রফিট করলো। এবার তোমাকে বের করতে বলেছে 16% প্রফিটে যে কোয়ান্টিটিটা সেল করলো সেটা কত, মানে 16% প্রফিটে সে কত কেজি চাল সেল করলো। ঠিক আছে, তো দেখো এটা কিভাবে করবে। ধরে তিনি এক্স কেজি চাল 16% লাভে বিক্রি করেছেন। আমি এখানে এক্স কেজি 16%-এ ধরে নিচ্ছি, বিকজ আমাকে 16%টাই বের করতে হবে। কেউ যদি প্রথমে ভাবছো 36% আছে, তাহলে আমি এটাকে এক্স ধরি, দেন এটাকে আমি 2000 মাইনাস এক্স ধরি, তাহলে তোমাকে পরে আবার খাটতে হবে। তার থেকে সুবিধা কি, প্রথমেই তুমি এক্স কেজি চাল ধরে নাও 16%, তাহলে আমি শুধুমাত্র এক্স বের করলে হয়ে যাবে। আর 2000 মাইনাস এক্স মানে টোটাল যেহেতু 2000 কেজি ছিল, তাহলে 2000 মাইনাস এক্স কেজি হচ্ছে 36% লাভে বিক্রি করেছেন। তাহলে প্রশ্ন অনুসারে কত হয়ে যাবে? প্রফিট, এক্স কেজি চাল বিক্রি করে কত পার্সেন্ট প্রফিট হয়েছে? 16%। তো 16% এত হলো, আর এটা দেখো নর্মাল হয়ে গেল। এবার এক্ষেত্রেও আমি তোমাদের একটু ক্যালকুলেশনটা দেখাবো। আর দেখো যাদের অ্যান্সারের জন্য শুধু বলছি এটা 800 কেজি হয়ে যাবে, আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেটরে করে নিয়েছি, বললাম যে। আচ্ছা দেখো সবগুলো নিচে 100 আমি কাট করে দিয়েছি, সবগুলো নিচে রয়েছে যেহেতু। এটা 16x, দেন এটাকে নর্মাল লিখেছি, এটাকে আমি লিখেছি। তাহলে দেখো এটা থেকে এটা যদি আমি মাইনাস করি তাহলে আমার চলে আসবে কত? মাইনাস 20x। ঠিক আছে, এবার 28 ইন্টু 2000 মাইনাস 36 ইন্টু 2000, দেন মাইনাস 20x ইকুয়াল টু, আচ্ছা 2000 কমন নিয়ে নিলাম, দেন চলে আসবে কত? 28 মাইনাস 36, তাহলে এখান থেকে আসবে মাইনাস 20x ইকুয়াল টু 2000 ইন্টু মাইনাসে আসবে যেহেতু 36টা বড়, তো তোমাদের এখানে চলে আসবে 6 আর ওদিকে 2, তার মানে 8। দেন এক্স ইকুয়াল টু মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলাম, এক্স ইকুয়াল টু হয়ে যাবে 2000 টু 8/20। ওকে, আমি এটা একবারে কাট করে দিচ্ছি, দেন আমার এখানে 0 একটা কাট হলো আর এটা হলে 100, তার মানে 800 কেজি। আচ্ছা যদি বলতো 36% প্রফিটে কত কেজি সেল করা হয়েছে, অবভিয়াসলি 800 কেজি যদি, এটা 800 কেজি যদি 16% প্রফিটে সেল করে, আর টোটাল আমাদের কত ছিল? টোটাল 2000 কেজি ছিল, তাহলে বাকিটা হবে তোমার 36% প্রফিটে। ঠিক আছে, তার মানে সেটা হয়ে যাবে 1200। তো দেখো নেক্সট দেখো একটা ছিল সিম্পলিফিকেশনের অঙ্ক। তো সিম্পলিফিকেশনের অঙ্কটায় এই জায়গাটা খেয়াল করবে, এখানে মাথায় বার ছিল, এখানে মাথায় বার ছিল, তোমাদের প্রবলেম হয়তো এই জায়গাটায় আসতে পারে। তো অঙ্কটা দেখে নিয়েছো, এবার দেখো এটা তো আমি নর্মাল করেছি, অফের কাজ আগে হয়, যে বদমাস মেথডটা আছে BODMAS, তাহলে বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, তারপরে ডি ফর ডিভিশন, মানে প্রথমে অফের কাজ হবে দেন ডিভিশনের ভাগের কাজ হবে। সো অফের কাজ দেখো আমি একবারে করে দিয়েছি, এটার গুণ করে লিখতে গেলে অসুবিধা হতো। 3 দিয়ে 6কে কাটলাম, এখানে 2, তার মানে 5/8। ঠিক আছে, দেন এখানে আমি ইচ্ছা করলে ভাগের জন্য, এই জায়গায় হয়তো তোমাদের প্রবলেম হতে পারে, ভাগ করেছো হয়তো পুরোটাকে উল্টে দিয়েছো, কিন্তু না, এখানে যেহেতু ভাগ আছে শুধু একটাই উল্টাবে, এইভাবে আসবে। দেন
যদি এরকম বার থাকে, দেখো শুধুমাত্র 3 এর মাথায় ছিল, তাহলে 3টা বসলো, 3 একটার মাথায় বার আছে ওই জন্য একটা 9 বসলো, এবং তার পাশে একটা সংখ্যা এমনি রয়েছে, যেহেতু এমনি তার মাথায় কোনো বার নেই, তার মানে সেই জন্য 0 বসে যায়। এরকম আরও অনেক রুলস আছে, দেখাবো আস্তে আস্তে। সিমিলারলি 5এরটাও সেম হয়েছে, এটা তো নর্মাল বুঝতে পেরেছে। এবার অনেকে মনে হতে পারে রুপিস কেন রয়েছে, রুপিস কেন, তোমাদের সেন্টিমিটার থাকতে পারে, ডেসিমিটার থাকতে পারে, পার্সেন্টেজ থাকতে পারে, যা খুশি থাকুক না কেন, যেরকম নর্মাল কাটছো তাহলে রুপিস তো মনে করো কেটে যাচ্ছে, নর্মাল বসিয়ে দিয়েছি। এখানে পয়েন্টটা তুললাম, 100 হয়েছে, এখানেও পয়েন্টটা তুলেছি, 100 হয়েছে, দুটো 100কে ক্যান্সেল করে দিয়েছি, এটা চলে এসেছে। ঠিক আছে, এবার দেখো নর্মাল জিনিস এবং এইটা এরকম এসছে, আমার অ্যান্সার আসবে 2। আমি একবার করে দেখিয়ে দিই। এ দেখো দুটো 5, ওকে আমি ব্ল্যাক কালার ইউজ করছি, এখানে দুটো 5 ক্যান্সেল করলাম, দেন এখানে দুটো 3, এখানেও আমি দুটো 3 একবারে ক্যান্সেল করে দিলাম, একটা 2 ক্যান্সেল করে দিচ্ছি, 0 ক্যান্সেল করছি, দেন 6 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2। ঠিক আছে, 4 আর 2 ক্যান্সেল করলে কত চলে আসবে, 8 চলে গেল। দেন এখানে দেখো এটা দিয়ে করলে, আচ্ছা আমি এটা উল্টাইনি, সরি আমি এটা উল্টাইনি, কারণ এখানে ভাগ ছিল, হ্যাঁ এখানে আমি উল্টাইনি, তাহলে এটা 0 ক্যান্সেল হয়েছে, আর এটা কাটলে এখানে 2। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2। এটা ঠিক করে নাও, এটা ভাগ ছিল তো, তার মানে পুরোটার সাথে হবে, এখানে কিন্তু পুরোটার সাথে হবে, মনে রাখবে ভাগ রয়েছে মানে এটা পুরোটা একসাথে গুণ রয়েছে, এরকমই হয়। ওকে, নেক্সট দেখো, কারণ এখানটায় কি, এই জায়গাটা আমাদের কি ছিল, অফ ছিল, তাহলে অফের সঙ্গে যখন সম্পর্ক, তখন হিসাব মতো কিন্তু আমি এটা পুরোটা একসাথে গুণ করে নিচ্ছি, এর সাথে পুরোটা একসাথে হয়ে গেল, সেই জন্য এটা পুরোটা উল্টাবে অফের জন্য। এখানে যেমন আগেরটা গুণ ছিল সেই জন্য এটা উল্টায়নি, গুণ ছিল বলে উল্টায়নি, কিন্তু এখানে অফ ছিল বলেই এটা উল্টে গেছে, অফ ছিল বলেই এখানটা উল্টাতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, দ্য সাম অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বারস আর 12 অ্যান্ড 35 রেসপেক্টিভলি, মানে কোনো দুটো সংখ্যার যোগফল এবং সংখ্যা দুটির গুণফল বলে দিয়েছে 12 অ্যান্ড 35 রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস, মানে তাদের রেসিপ্রোকালস মানে হচ্ছে অনন্যক। ঠিক আছে, অনন্যক কীরকম, তাহলে ফার্স্ট আমরা কী লিখব, লেট দ্য 2 নাম্বারস আর, বা ধরি সংখ্যা দুটি x এবং y। ঠিক আছে, তো সো লেট দ্য 2 নাম্বারস আর x অ্যান্ড y, তো অ্যাকর্ডিং টু দ্য, যারা ইংলিশ ভার্সনে লিখবে তারা লিখবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তাহলে প্রশ্নানুসারে, বাংলাটা লিখবে প্রশ্নানুসারে। তো এখানে কী হয়ে যাবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু কত আছে 12, এবার থেকে তো সবারই সেম সাম, আর কি দেওয়া আছে এক্স ওয়াই সমান কত দেওয়া আছে 35। ঠিক আছে, অতএব the sum of the reciprocal বা লিখবে অনন্যকের যোগফল। ইয়েস, অনন্যকের যোগফল, অনেকের হয়তো এই টার্মটা জানা নেই। অনন্যক মানে কি 1/x প্লাস 1/y। দেন এটা লসাগু করো, সিম্পল লসাগু করো, লসাগু কী হয়ে যাবে এক্স ওয়াই, দেন এটা কী হয়ে যাবে ওয়াই প্লাস এক্স, তাই তো। আচ্ছা ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই তো ডিফারেন্স নয়, তো দুটো তো সেম, তাহলে এখানে উপরে হয়ে যাবে 12 অ্যান্ড হয়ে যাবে 35। দেন এটা সিম্পলভাবে, এটা তো ক্যালকুলেশন যাচ্ছে না, তো এটাই থাকবে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 7, এটা হয়তো অনেকেই পেরেছো, কারণ পিএসসিতে এই ধরনের কোশ্চেন আসে। ইন অ্যান এক্সামিনেশন a student scored 4 marks for every correct answer. তো একজন স্টুডেন্ট যদি একটা, মানে তোমাদের প্রিলি যেরকম এক্সাম প্যাটার্ন হয় সেরকম, যদি সঠিক উত্তর দাও তাহলে নাম্বার পাবে, আর ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিংয়ের মতো এক্সাম এটা। তো তোমাদের যেখানে সঠিক উত্তর দিলে 1 হয়, আর 3টে ভুল হলে 0.33
মানে রেলওয়ের ক্ষেত্রে আর তোমাদের মনে হয় 4টে ভুল হলে 0.25 ছিল এরকম। তো এক একটা এক্সামের ক্ষেত্রে এক একটা ক্রাইটেরিয়া থাকে। তো এখানে কি বলে দেওয়া আছে, যদি ঠিক অ্যান্সার করে তাহলে 4 মার্কস দেবে, আর যদি ভুল অ্যান্সার করে তাহলে একটা ভুলের জন্য কি হয়ে যাবে, 1 নাম্বার কেটে নেবে। আচ্ছা দেখো, লসেস 1 মার্কস ফর এভরি রং অ্যান্সার। স্টুডেন্ট অ্যাটেম্প্ট অল, মানে এ স্টুডেন্ট হবে, অ্যাটেম্প্ট অল 200 কোশ্চেন, স্কোর 200 মার্কস। একজন স্টুডেন্ট যে 200টা কোশ্চেন ছিল, 200টা কোশ্চেনই অ্যাটেম্প্ট করেছে, অল 200 কোশ্চেন, মানে 200টা কোশ্চেন ছিল, 200টা কোশ্চেনই অ্যাটেম্প্ট করেছে এবং 200 মার্কস পেয়েছে। তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ কোশ্চেন্স হি অ্যান্সার্ড কারেক্টলি। তাহলে বের করো সে সঠিক অ্যান্সার কটা করেছে। তাহলে ধরি সে কারেক্ট অ্যান্সার করেছে XT, তাহলে ধরি সে সঠিক অ্যান্সার করেছে XT প্রশ্নের। আচ্ছা 200টা কোশ্চেন ছিল, এক্সটা যদি সঠিক করে তাহলে অতএব সে ভুল করেছে কত হবে, 200 মাইনাস XT প্রশ্নের। ঠিক আছে, এইবার প্রশ্নানুসারে কি বলেছে, সঠিক করেছে এক্সটা, আর একটা সঠিক করলে 4 নাম্বার, তাহলে এক্সটা সঠিক করলে কত হয়ে যাবে, 4x নাম্বার পেয়েছে। দেন একটা ভুল করলে 1 নাম্বার মাইনাস, তাই তো, তাহলে 200টা ভুল করলে কটা নাম্বার মাইনাস হয়ে যাবে, 200 মাইনাস এক্স, মাইনাস হবে তো, ভুল করেছে মানে মাইনাস হবে, লস করবে, তাহলে 200 মাইনাস এক্স ইন্টু 1 লিখতেও পারো, নাও লিখতে পারো, এবং সে সব মিলিয়ে কত পেয়েছে, 200 মার্কস পেয়েছে। তো এখানে কি হয়ে যাবে, 4x মাইনাস 200, মাইনাসে মাইনাসে প্লাস, 1 টাকার কিছু করতে হবে না যেহেতু 1 রয়েছে এখানে, 200, দেন 4x প্লাস এক্স, তার মানে 5x, এই 200টাকে ওপাশে পাঠিয়ে দিলাম, 400, দেন x ইকুয়াল টু কত হয়ে যাবে, 5 দিয়ে কাট করে দাও, 80। তাহলে সঠিক উত্তর কতগুলোর করেছে, 80টি প্রশ্নের। ঠিক আছে, তাহলে ভুল উত্তর কতগুলো করেছে, 200 মাইনাস 80, বাস হয়ে যাবে। তো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 7। চলো এবার কোশ্চেন নাম্বার 8-এ আসি। কোশ্চেন নাম্বার 8-এ হচ্ছে সিম্পলিফিকেশন। তো এই সিম্পলিফিকেশনটা নিশ্চয়ই পেরেছো, যদি কারোর অসুবিধা হয়ে থাকে আমার মনে হয় এই জায়গাটা হয়েছে, ভুলে গেছো হয়তো, অনেক দিন আগের ছোটোবেলার জিনিস এগুলো। তো এই জিনিসটা এভাবে লিখতে হয়, যতগুলোর মাথার, দেখো একটা জিনিস মাথায় রাখবে, আমি এখানে একটা জিনিস তোমাদের দেখাবো, যে বা যারা কতজন বলেছে আমার খেয়াল নেই, তো আমি 2-1টা কমেন্ট তো পেয়েছি, যেখানে কমেন্ট সেকশনে দিয়েছে যে সিম্পলিফিকেশন করান। তো এবার বুঝতে পারছি কেন বলেছে। দেখো এখানে পয়েন্টের আগে কিছু নেই, তার মানে 0, তাই তো, তো এখানে পয়েন্টের আগে কিছু নেই মানে হচ্ছে 0, আর এখানে কি পয়েন্টের আগে কত আছে, 1 আছে, তাহলে হিসাব মতো কিন্তু এখানেও হিসাব মতো 3 মাইনাস 0 হয়, কিন্তু আমরা সেটা লিখি না, বোঝা গেল। আর এটাতে কি পয়েন্টের আগে এটা আছে, ওই জন্য 1 আছে, ওই জন্য -1 হয়, এবং যতগুলো তলায় রয়েছে এখানে দেখো সবকটার তলায় রয়েছে, ওই জন্য 6টা সংখ্যা 6টা 9, যদি এখানে 5টার উপরে থাকতো তাহলে 5টা 9 হতো, একটা 0 হতো। ঠিক আছে, এবার বাদ বাকিগুলো তোমরা ক্যালকুলেশনটা দেখে নাও, দেখে নিয়েছো নিশ্চয়। ওকে, অ্যান্সার এসছে 1। এটা আমি কাটাকাটি করে আর এখানে সময় নষ্ট করবো না, বেশ বড়সড় ক্যালকুলেশন, আমি নিজেই ক্যালকুলেটারে করেছি। আচ্ছা কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ কী দেওয়া আছে, 2 ট্রেনস অফ ইকুয়াল লেন্থ, মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য সমান, আর রানিং অন প্যারালাল লাইন্স ইন সেম ডাইরেকশন। এই জায়গাটা আমি একটুখানি তোমাদের বলবো, যদি সেম ডাইরেকশানে যায় কোনো কিছু তাহলে সেক্ষেত্রে কি হয়, সেম ডাইরেকশানে গেলে দেখা যাবে, দেখো যদি সেম ডাইরেকশানে যায়, দুটোই সেম ডাইরেকশানে যাচ্ছে, এটাও যাচ্ছে আবার এটাও যাচ্ছে,
এবং একটা সময় কী হবে, এটা ফার্স্ট ট্রেন, এটা সেকেন্ড ট্রেন, একটা মোমেন্টে কী হয়ে যাবে, যেটা স্লো ট্রেন সেটা পিছনে থাকবে, আর যেটা ফার্স্ট ট্রেন সেটা কী হবে, একে অতিক্রম করে বেরিয়ে যাবে। আসলে তাহলে তখন কত ডিস্টেন্স হলো, এইটারও ধরো এক্স, এইটারও এক্স, তার মানে টোটাল কত হয়ে গেল, এক্স প্লাস এক্স ডিস্টেন্স কভার করবে, এক্স প্লাস এক্স কিলোমিটার বা মিটার যেরকম ধরে নিতে পারি। তো যদি একই দিকে যায় তাহলে যোগ করতে হয়। এবার পরীক্ষা হলে হয়তো ভুলে যাবে, আমি একটা শর্টকাট ট্রিক্স বলছি। দেখো, যদি তোমরা চুম্বক শুনেছো তো, হ্যাঁ ম্যাগনেট তো অবশ্যই শুনেছো নিশ্চয়ই। তো ম্যাগনেটের দুটো মেরু থাকে, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। আচ্ছা, তাহলে আমি যদি এমনি নর্মাল বাংলাতে বলি, দেখো চুম্বকের যদি সমমেরু হয়, সমমেরু পরস্পরকে কী করে, বিকর্ষণ করে, তাই তো। আর বিপরীত মেরু পরস্পরকে কী করে, বিকর্ষণ করে। তো এটা দেখো একই দিকে যাচ্ছে, তার মানে একই সমান মনে করো একই দিকে যাচ্ছে, তাহলে এখানে কি কাজ করবে, মাইনাস কাজ করবে। যদি এটা বিপরীত দিকে হতো তাহলে প্লাস কাজ করবে। কেন বললাম এবার মিলিয়ে নাও, প্লাস মাইনাসের ব্যাপারটা কেন বললাম দেখো। আচ্ছা, ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ কি হয়ে যাবে, গতিবেগ দুটো মাইনাস হয়ে গেল। কেন, এখানে দুটোই একই দিকে যাচ্ছিল, তাহলে সেম যাচ্ছে সেম হচ্ছে। যদি চুম্বকের দুই মেরু একই হয়, দুটো যদি নর্থ পোল হয়, তাহলে দুটো কী করবে, বিকর্ষণ করবে, মানে ছিটকে বেরিয়ে যাবে, তার মানে মাইনাস হয়ে যাবে। আর যদি বিপরীত দিক থেকে আসতো তাহলে সেটা কি হতো, অ্যাট্রাক্ট করতো, মানে প্লাস হতো। আশা করি এরপরে আর এই জাতীয় অঙ্ক তোমাদের ভুল হবে না। তো এখানে 10 রয়েছে। আমি কি করেছি, যেহেতু এটাকে মিটারে ধরেছি, কেন মিটারে ধরেছি, বিকজ এখানে 36 সেকেন্ড রয়েছে, সেই জন্য আমি এটা মিটার ধরে নিয়েছি। এটা কিলোমিটার পার আওয়ার ছিল, কিলোমিটার পার আওয়ারকে যদি 5/8 দিয়ে 5/18 দিয়ে গুণ করি সেটা মিটার পার সেকেন্ড হয়। কেন, আমি অলরেডি আগে ডিসকাস করে দিয়েছি এই চ্যাপ্টারের অঙ্ক যখন করিয়েছি। তো এখানে 25/9 মিটার পার সেকেন্ড। এবার দেখো নর্মাল, আচ্ছা এই চ্যাপ্টারে আমি এক্সারসাইজটা লীলারয় বই থেকে করানো হয়নি, যারা দেখোনি এক্সারসাইজটা দেখে নিও, যখন করাবো তখন আবার ডিটেলসে বলে দেবো। এখন তো অনেকটা টাইম হয়ে গেছে। তো দেখো, আমরা তো জানি এই ফর্মুলাটা একটু আগে এরকম টাইপের দিয়ে অঙ্ক করালাম। তো এখান থেকে কি চলে আসবে, অতিক্রান্ত দূরত্ব সমান সমান কি, ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি। একটু আগে দেখালাম এক্স প্লাস এক্স মানে 2x, তাহলে এখান থেকে কত হয়ে যাবে, 4 আসলো, মানে 25 × 4 মানে 100। আর এখানে 2x ছিল, 2টা ডিভাইড হয়ে গেল, তার মানে কত হয়ে যাবে 50। তার মানে দুটো ট্রেনের যে দৈর্ঘ্য, সেই ট্রেনের দৈর্ঘ্য দুটো কত, প্রত্যেকটি ট্রেনের দৈর্ঘ্য 50 মিটার করে। এবার আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 10। বাদবাকি কোশ্চেন আমি নেক্সট ভিডিওতে করাবো, একটা ভিডিওতে আমি এতগুলো করাতে পারবো না। এবার দেখো, 2 numbers are respectively 20% and 50% more than a third number। এটা কিন্তু একটুখানি অঙ্ক ছিল, জাস্ট অঙ্কটাতে টুইস্ট আছে বলে আমি এটা বেশি নাম্বার রেখেছিলাম। তো দুটো নাম্বার রয়েছে, যেটা তৃতীয় নাম্বার থেকে প্রথমটা কত 20% বেশি আর একটা 50% বেশি। তাহলে তোমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সেকেন্ড নাম্বার, দ্বিতীয় নাম্বারটি প্রথম নাম্বারের থেকে কত শতাংশ বেশি। তাহলে আমি ধরে নিচ্ছি তৃতীয় সংখ্যাটি 100, প্রথম সংখ্যা কত আছে, তৃতীয় সংখ্যার থেকে কত পার্সেন্ট বেশি, 20%, তাহলে প্রথম সংখ্যা কত হয়ে যাবে 120। দেন এখানে দেখো বলা আছে কি, দ্বিতীয় সংখ্যাটা 50% বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হয়ে যাবে 150। তাহলে এখানে কি বেরোবে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত পার্সেন্ট বেশি। তাহলে দ্বিতীয় সংখ্যা এখানে কত আছে 150, প্রথম সংখ্যা কত আছে 120, তাহলে অতএব নির্ণেয় শতকরা পার্সেন্টেজ যেহেতু বলেছে, দ্বিতীয় সংখ্যা কত আছে 150, উইথ রেসপেক্ট, যার রেসপেক্টে বলবে সেটা হবে নিচে 120 ইন্টু কত হয়ে যাবে 100। তো আমি এটা ডিভাইড করে দিলাম, অ্যান্ড এখানটায় থ্রি দিয়ে করে দিই। আচ্ছা দাঁড়াও, আমি সব শর্টকাটে করি। এটা 150/120 ইন্টু 100 রয়েছে, এখানে কাটলাম। তো এখানে 3 দিয়ে করছি, এখানে হয়ে যাবে 5, এখানে হচ্ছে 3 দিয়ে করলে এখানে 4 দিয়ে করলে এখানে 25, দেন হয়ে যাবে 125। যেহেতু শতকরা 125, শতকরা কত 125, বা যদি অ্যান্সার যদি বলো তাহলে অতএব অ্যান্সার কত হয়ে যাবে 120%। ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার।
ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে বাকিগুলো করিয়ে দেবো। ওকে, তোমাদের ফ্রেন্ডসদের শেয়ার করে দাও যারা এখনও অ্যান্সারটা করতে পারেনি বা অ্যান্সার পরীক্ষা দিয়েছে অ্যান্সার এখনও দেখেনি। ওকে, থ্যাংক ইউ।